সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চালানোর অঙ্গীকার। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য, সংস্কার ও নির্বাচনের কোনো বিকল্প নেই। যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি রাজনীতিবিদদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত 5। পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় করিমনের 3 যাত্রীর মৃত্যু। এবং আমনের ভরা মৌসুমে অস্থিরতা কাটছে না চালের বাজারে। রাজধানীতে কমেছে সবজির দাম, সরবরাহ সংকটে মুরগির দাম চড়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত দেশের মানুষের ঐক্য আরও মজবুত করেছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। এসইউ সেলিমের প্রতিবেদন। জাতীয় ঐক্যের লক্ষ্যে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ FBS দুদিনব্যাপী জাতীয় সংলাপ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেন। নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলবে জানিয়ে প্রধান উপদেষ্টা সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নিয়ে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। তাই আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম কাউকে ক্ষমা করবে না বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য, সংস্কার আর নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ও সুরক্ষায় রাজনীতিবিদদের করণীয় নিয়েও আলোচনা হয় জাতীয় সংলাপে। গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি আবার যেন স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দেন রাজনীতিবিদরা। তবে বিএনপি মহাসচিব মনে করেন, নির্বাচন যত দেরিতে হবে সমস্যা তত বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিনের এই জাতীয় সংলাপ, যেখানে অংশ নেন দেশের প্রবীণ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্ট জনেরা। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে হতাহত পরিবারের সদস্যরা এখনও বিচার না পাওয়ার আক্ষেপ জানান। পাশাপাশি এসব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এই বিপ্লবের পরে আপনাদের সরকার গঠন, আপনারা আমাদের জন্য কি করছেন? পুলিশ বাহিনী যেভাবে নির্মমভাবে গুলি করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিচারের কার্যক্রম শুরু হয় নাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মনে করেন সমাজের বিশিষ্ট জনেরা। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও জানান সবাই। যে আকাঙ্ক্ষাকে লোট করে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে। বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিনের সংগ্রামে আপনি যুক্ত থাকতে পারবেন, আমরা যুক্ত থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় হবে না। গণতন্ত্রের পথে না হাঁটলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে
বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। এ সময় জাতীয় ঐক্যের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত নেতা। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না। ৭১কে ভুলে যাওয়া যাবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। 1971 সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। জনগণকে বাহিরে রেখে কোনো কিছুই সম্ভব নয় জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সঙ্গে নিয়ে এবার ফিরে দেখা 2024। রাজনৈতিক অঙ্গনেতে বটেই, সব মাপকাঠিতেই 2024-এর সবচেয়ে বড় ঘটনা দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগের পতন। বছরের শুরুতে ডামি ভোটের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচন করে টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতার স্বাদ পায় দলটি। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন দলটির প্রধান শেখ হাসিনা। এরপর নেতাদের গা ঢাকা দেয়া, বিভিন্ন অপরাধের বিচার এবং দুর্নীতির অভিযোগে অনেকটাই অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। স্বাধীনতার পর থেকে রাজনৈতিকভাবে দেশে কখনোই স্থিতিশীলতা আসেনি। রাজনৈতিক সরকার, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সহ নানা ঘটনার সাক্ষী 54 বছরের বাংলাদেশ। এত কিছুর মধ্যে সবচেয়ে আলোচিত বছর সম্ভবত 2024, কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসনের অবসান হয় এ বছরের 5 আগস্ট। বছরের শুরুতেই আওয়ামী লীগ সরকারের অধীনে আলোচিত সমালোচিত এক নির্বাচন অনুষ্ঠিত হয়, যার তকমা ছিল ডামি নির্বাচন। বেশিরভাগ দল অংশ না নেয়ায় দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী বানায় আওয়ামী লীগ। 7 জানুয়ারির সেই নির্বাচনে 223টি আসন পায় শেখ হাসিনার দল। স্বতন্ত্রদের ভাগে পড়ে 61টি আসন। 11 সিট নিয়ে বিরোধী দলের চেয়ার পায় জাতীয় পার্টি। এছাড়া 2014 সালের 5 জানুয়ারি এবং 18 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে একতরফা ও রাতের ভোটের কলঙ্ক লাগে আওয়ামী লীগের গায়ে। টানা 16 বছরের শাসন আমলে বেশিরভাগ সময় সংসদ ও মাঠের বিরোধী দল বিএনপির আন্দোলন সামলেছে আওয়ামী লীগ। দমন পীড়নের পাশাপাশি বিএনপি নেতাদের গ্রেফতারও করা হয়। এর মধ্যেই মার্চের দিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য উঠে আসে। এদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান উল্লেখযোগ্য। নানা কৌশলে অনিয়ম, দুর্নীতির অভিযোগ আর মাঠের বিরোধিতা মোকাবিলা করলেও আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠে কোটা সংস্কার আন্দোলন। দীর্ঘদিনের কর্তৃত্ববাদ আর সামাজিক বৈষম্য সামনে এলে যা একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। সেদিনই দেশ ছেড়ে ভারত চলে যান দলটির সভাপতি শেখ হাসিনা। পতনের কয়েকদিন আগে পরে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। গ্রেফতার হন উপরের সারির বেশ কয়েকজন নেতা। দেশ জুড়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হতে থাকে। গণহত্যার অভিযোগে দলীয় প্রধান সহ অনেকের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এমন অবস্থায় বিভিন্ন মেয়াদে 2 দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতা সামলানো আওয়ামী লীগে দেখা দিয়েছে নেতৃত্বের শূন্যতা। অনেকটা উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তৃণমূল নেতাকর্মীদের। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে পাবনার সাথিয়া মাধবপুর সড়কের রাঙ্গামাটিয়া এলাকায় ট্রাক চাপায় করিমনের 3 যাত্রী নিহত হয়েছেন। ভোরে সাথিয়া মাধবপুর সড়কের রাঙ্গামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমনের ভরা মৌসুমেও অস্থির সারা দেশের চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 8 টাকা পর্যন্ত। দফায় দফায় দাম বাড়ায় নাজেহাল ক্রেতা। এজন্য চাল কল মালিকেরা ধানের বাড়তি দামের অজুহাত দিলেও তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আর কৃষকের ন্যায্য দাম ও ভর্তুকি নিশ্চিত না হলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। 1200-1300 এরকম টাকা মন নিতেছে এক মন ধানের দাম। আর আমরা চাউল খাইতেছি বর্তমানে এখন 70 টাকা, 65 টাকা, 75 এবং 80 টাকা। 80 টাকা কেজি পর্যন্ত চাউল খাইতে হয় আমাদের। ন্যায্য দাম না পাওয়া এমন হাহাকার কৃষকের, অথচ দেশে প্রতি বছর বাড়তি জনসংখ্যার জন্য অতিরিক্ত 3 লাখ টন ধানের প্রয়োজন হয়। এই প্রয়োজনটি যারা মেটাচ্ছেন কৃষি প্রধান দেশে, সেই কৃষকই অবহেলিত। খরচে যায় 13-14 হাজার টাকা খরচ জায়গা, লাভ তো হয় না। আমরা যে পরিশ্রমটা করি এটা হুদাহুদি। আমনের ভরা মৌসুমেও 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 300 টাকা। খুচরা পর্যায়ে কোম্পানিও মান বেঁধে প্রতি কেজি নাজিরশাইল 75 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ 2 আগে ছিল 72 থেকে 80। সরু চালের পাশাপাশি মাঝারি ও মোটা চালের দামও কেজিতে বেড়েছে 5 টাকা। 8 টাকার মতো বাড়ছে, আমি এখন 76 করে নিচ্ছি। এখন আসলে ভরা মৌসুম, আমন ধান অ্যাভেলেবেল বাজারে, তারপরেও দাম বেশি। দাম বাড়ার জন্য পরস্পরকে দুষছেন খুচরা পাইকারি বিক্রেতা ও মিল মালিকরা। 1 কেজি মিনিকেটে 8 থেকে 10 টাকা বাড়ছে। মিলাররা বলতেছে ধান পাওয়া যায় না, আর কৃষক বলতেছে আমাদের থেকে ধান কম দামে বেচে। মিলাররা এটা সিন্ডিকেটের কারণে এটা হয়। যেখানে মিল চাতাল, যেখানে বড় বড় কোম্পানি, ওইখানে যান, ওইখানে গেলে সমস্যা সমাধান হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর গবেষণা বলছে 2050 সালে 4 কোটি টনের বেশি ধানের প্রয়োজন হবে এবং 2030 সালের মধ্যেই দেশে 36 লাখ টন ধানের ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষিতে ভর্তুকি দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি শিক্ষাবিদ। ফার্মারদের কিছু সাবসিডি দিতে হবে। আমরা কিছু টাকা ভর্তুকি দিই, কিন্তু যদি আমরা গুডস দিই, যেমন সার, কীটনাশক, বীজ, এইগুলো যদি আগে থেকে সরবরাহ করতে পারি, তাহলে দেখা গেল যে সময় মতো যদি করতে পারে, তাহলে ফার্মারদের এখানে একটা সাশ্রয় হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা TCBর মতে 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14% আর মোটা চালের দাম বেড়েছে 7%-এর বেশি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দামও। সব রকম মাছের বাজারও নিম্নমুখী, তবে সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মুরগির দর। আর দাম বাড়ানোর পরও কাটছেই না তেলের বাজারের অস্থিরতা। এজন্য বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। বাজারে থরে থরে সাজানো শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে ক্রেতার। সরবরাহ বাড়তে থাকায় কমে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজার বেঁধে প্রতি কেজি সিম 40 থেকে 50, টমেটো 70 থেকে 100, বেগুন 40 থেকে 60 এবং প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি এখন 60 থেকে 80 টাকা। এছাড়া লাউ, পেঁপে, পেঁয়াজকলি, বরবটি, মিষ্টি কুমড়ার দামও আগের তুলনায় কম। তরিতরকারি যা ছিল তো অর্ধেক কমে গেছে। বাঁধাকপি, ফুলকপি এগুলো কমছে, টমেটো কমছে, গাজর কমছে, এখন অনেকটাই নাগালের মধ্যে আর কি। আগে এক তাড়ি পালং শাক কিনতে হতো 15 টাকা 20 টাকা, এখন দেখলাম যে 3 আটি বিক্রি হয় 20 টাকায়। স্বস্তি ফিরেছে আলু পেঁয়াজেও। প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন আলু আসায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। আগে বেচতাম পুরান পেঁয়াজ 160 টাকা কেজি, এখন বেশি শুধু 60 টাকা কেজি। পেঁয়াজ আলু গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে কমার। পর্যাপ্ত যোগান থাকায় কমেছে সব ধরনের মাছের দামও। সামুদ্রিক মাছও কমে গেছে, দেশি মাছও কমে গেছে, চাষি মাছও কমে গেছে দাম। সিন্ডিকেট আপনাকে কন্ট্রোল করতে হবে আর চাঁদাবাজটা কন্ট্রোল করতে বেসিক্যালি। তবে কোনো কারণ ছাড়াই বেড়েছে মুরগির দাম। 1 সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। এছাড়া ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। মুরগির দামটা খুব বেশি ওঠানামা করে এবং না কমে না, আসলে এটা বেড়েই যাচ্ছে। কক বাড়ছে 40 টাকা কেজিতে, দেশি বাড়ছে 20 টাকা, ব্রয়লার বাড়ছে 20 টাকা। নতুন বছর আসতেছে আর এমনি মুরগি শর্ট দাম বাড়ায় দিছে। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। এজন্য কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি মনে হয় 20 টাকা, কিন্তু সরকার বাড়াইছে 8 টাকা। তেলের সাথে আটা দিচ্ছে, তারপরে হলো পোলাও চাল দিচ্ছে, ওগুলো যদি না নেয় তাহলে তেল দিচ্ছে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিএনপি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাতে মিরপুরের রূপনগর স্টার হাউজিংয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার করেন তিনি। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে জানিয়ে দেশে যেন আর স্বৈরশাসকের জন্ম না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান আমিনুল হক। মানুষের যে একটি প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের ভোটে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করব, রাজনীতিকরণ মুক্ত করব। আমরা যাতে শারীরিকভাবে মানসিকভাবে যাতে আমাদের সন্তানদের বিকাশ ঘটাতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে চাঁদপুর, মোংলা, কুয়াকাটা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে নৌযান শ্রমিকেরা কর্মবিরতিতে নামেন। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সব বন্দরের পণ্য খালাস। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বাস্থ্যকর্মী এবং ফিলিস্তিনি সংবাদকর্মীরাও আছেন। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী সংবাদ মাধ্যম। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি তাণ্ডবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইসরায়েলি আগ্রাসনে 5 জন স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 50 ফিলিস্তিনি। আহত হয়েছে আরও অনেকে। টানা 14 মাসের ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,400-তে। আহতের সংখ্যা 1 লাখেরও বেশি। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও বন্দর নগরী হুদাইদার একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় 6 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি বিদ্রোহী সংবাদ মাধ্যম। হামলা চলাকালে ইয়েমেনের বিমানবন্দরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন। তিনি অক্ষত থাকলেও উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন। ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। এদিকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়ার নতুন প্রশাসন। এইচটিএসসি নেতা আহমেদ আল সারার পক্ষে দামেস্কের গভর্নর মাহের মারওয়ান একথা জানান। সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুয়ের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দল। 2022 সালের মে মাস থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হান ডাক-সু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 92 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টার দিকে নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। 92 বছর বয়সে চিরতরে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় ভারত সরকার। তার শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। মনমোহন সিং বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 1932 সালের 26 সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় জন্মগ্রহণ করেন মনমোহন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও ছিলেন এ নেতা। মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন না।
সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এ কারণে তাকে ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের স্থপতিও বলা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চালানোর অঙ্গীকার। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য, সংস্কার ও নির্বাচনের কোনো বিকল্প নেই। যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি রাজনীতিবিদদের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত 5। পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় করিমনের 3 যাত্রীর মৃত্যু। এবং আমনের ভরা মৌসুমে অস্থিরতা কাটছে না চালের বাজারে। রাজধানীতে কমেছে সবজির দাম, সরবরাহ সংকটে মুরগির দাম চড়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।